থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করছি, আর সেখানে এসে আমি বসে বসে খাচ্ছি। লিস্টে যে অবস্থা ভালো অবস্থা আমি ছিলাম, কিন্তু এখানে ওই টাকাটা ইনকাম করা টাফ ব্যাপার। আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে যে বিষয়টি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে ইউরোপ। আসলে ইউরোপ কি জিনিস সেটা আসলে না আসার আগ পর্যন্ত মানুষের কল্পনার শেষ সীমানায় মানুষ যখন না পৌঁছাতে পারে তখন মানুষের ভিতর শুধু চটপট চটপট করে। আজ আমার সামনে এমন একজন মানুষ আছেন যিনি আসলে দুবাই থাকা সত্ত্বে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করতেন। ওনার 2টা ভাগনা আমাদের ফ্রান্সে আছেন, কিন্তু উনি আসলে দূরের থেকে মনে করতেন এখানে হয়তো এর চেয়েও বেশি ইনকাম করা যাচ্ছে। সেই চটপট চটপট সবসময় করে থাকতো নিজের অন্তরে, কবে যেন ইউরোপ যাব আর ইউরোপে গিয়ে সেই স্বপ্নটা পূরণ করব। কিন্তু আসার পরে দেখা যায় সেটার আসলে কি এক ভয়ানক অবস্থা। তার জন্য উনি গত মাসে দেশে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করেন এবং সেই টিকিটটাও আমি কেটে দেই। পরে ওনার যে 2 ভাগনা রয়েছেন, যেহেতু আর উনি বিদেশে যেতে পারবেন না আরব দেশে, সেজন্য ওনাকে পরিবার এবং ভাগনা 2 জন মিলেই ওনাকে আবার এই টিকিটটা ক্যান্সেল করে রেখে দেন। তো কি কারণে আসলে উনি ইউরোপে আসছেন, আবার কেন বা যাইতে চাচ্ছেন দেশে, আর গিয়েই বা কি করবেন, ওনার মুখ থেকে আজকে আমরা শুনবো। আমার সঙ্গে আছেন আজকে নোয়াখালীর আলী হোসেন। আমরা আলী হোসেনের সঙ্গে প্রথমে পরিচয় হব, এরপরে আসলে কি ওনার যে আসলে মনের একটা ভাব রয়েছে সেই জিনিসটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে আপনি আসলে অনেক স্বপ্ন নিয়ে আমাদের ফ্রান্সে আসছেন, কিন্তু হুট করে আপনি আবার দেশেও যাওয়ার জন্য পরিকল্পনা করেন 1-1.5 মাসের মাথায়, আপনার কেস শেষ হতে না হতেই। কি কারণে আসলে ইউরোপে আসছেন, আবার কেনই বা আসলে চলে যাওয়ার চেষ্টা করলেন, সেই বিষয়টা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, হয়তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আপনার হয়তো এই ইন্টারভিউটা শুনে যারা আসলে আসার জন্য খুব উদ্বুদ্ধ হচ্ছেন তারা হয়তো আটকে যাবেন, অথবা যারা আসলে খুব পরিকল্পনা করছেন এই দেশকে নিয়ে তারা হয়তো ফিরে যেতে পারেন। যদি একটু বলেন। জি, আসলে বলতে আমি যে অবস্থায় দুবাই ছিলাম, জি, দুবাই আমি অনেক ভালো অবস্থা ছিলাম। 2 থেকে 2.5 লক্ষ টাকা আমি ইনকাম করতাম। আমার নিজের কাজকর্ম ছিল, কন্ট্রাক্টারি আমি করতাম। তো ওইখানে কিসের কন্ট্রাক্টর ছিলেন আপনি? আমার হলো বিল্ডিং কনস্ট্রাকশনের। আচ্ছা। আমি ওখানে কাজ নিয়ে ধরে নিজে লোক দিয়ে কাজ করাইতাম। এই ছিল আমার বিজনেস, নিজের স্বাধীনতা ছিল। আচ্ছা। কিন্তু বহুদিনের স্বপ্ন ছিল যে ইউরোপ জানি কেমন। যেটা আপনি বলছেন ওইটাই ঠিক আছে, যে আমার ভিতরে একটু কাজ করতো, শর্টফট করতো, কিন্তু ইউরোপ কেমন ইউরোপে এর চেয়েও বেশি ইনকাম করা যাচ্ছে। হ্যাঁ, ইনকাম করা যাচ্ছে। কিন্তু আমার ওই চিন্তা ভাবনা থেকে আমি ইউরোপে আসার বহুত আগের থেকে পরিকল্পনা ছিল। ওই বিদায় আমার যখন বাগিনা 2টা আসছিল, তো এই মেইন একটা জিনিস হলো যে ছোট বাগিনা যেটা, এটা একটা আবেগী ছিল। আচ্ছা। তো ওটা আমাকে সবসময় বেশি বলতো যে মামা ঠিক আছে আসেন, এখানে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, যেহেতু আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ি চালাতে পারেন, তো আপনি আসলে কিন্তু আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন। কিন্তু বাস্তব কিন্তু ওইটা না। বাস্তবে অন্যরকম মনে হচ্ছে আমার কাছে। কিন্তু অনেক কঠিন। যখন আমি আসছি ফ্রান্সে তখন বাস্তবতা অনেক কঠিন। যখন আমি আসি দেখলাম যে আসলে না, মিডল ইস্টে যে অবস্থা ভালো অবস্থা আমি ছিলাম, কিন্তু এখানে ওই টাকাটা ইনকাম করা টাফ ব্যাপার, অনেক টাফ। বুঝছেন? তো ওই হতাশা আমি দীর্ঘদিন দেখলাম, মানুষের সাথে মিশে দেখলাম যে না আসলে ওইটা মানে নিজেকে সান্ত্বনা দিতে পারছে না যে আমি ওই জায়গায় 3 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করছি, আর সেখানে এসে আমি বসে বসে খাচ্ছি। তার বিধায় কিন্তু আমি অন্য আরেকজনের অধীনে কাজ করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার অধীনে লোকজন কাজ করতো, অনেক লোক কাজ করতো, কিন্তু এখন আমি অন্য লোকের আন্ডারে কাজ করতে হবে, আর ওই ইনকামটা তো আসতেছে না। ওই ইনকাম আসবে না। আচ্ছা, আসবে না। আমি ওইখানে যে ইনকাম করছি কিন্তু ওইখানে কখনো হবে না। আমার ওই চিন্তা ভাবনা থেকে আমি প্রিপারেশন নিলাম যে চলে যাওয়ার আমার চিন্তা ভাবনা। আসলে ইউরোপ তো আমরা জানি মানুষ আসেন যে নিজের একটা ট্রাগল করার পরে একটা অবস্থানে যেতে পারেন, এবং নিজের যে বাচ্চা বা ফ্যামিলি রয়েছে তাদেরকে এখানে এনে একটা সেটেল ভাবে রাখা যায়। সেই জিনিসটা কি আসলে আপনি কিভাবে নিলেন? না, ওইটা ঠিক আছে, ওইটা সেটেল করা যায়, কিন্তু দীর্ঘ অনেক টাইমের প্রয়োজন এখানে। আমি 2005-এ দুবাই দেখছি। 2005 থেকে 2024 পর্যন্ত আমি দুবাই ছিলাম। দীর্ঘ আমার অনেক সাধনার পরে আমি একটা ভালো একটা অবস্থানে আমি দুবাই ছিলাম, দুবাই আসছি। কিন্তু এখানেও আপনার যদি অনেক টাইমের প্রয়োজন,
অনেক টাইমের প্রয়োজন, কিন্তু আমি টাইমের প্রয়োজন এর পরে এরকম যে মিডল ইস্টে যেভাবে টাকা ইনকাম করা যায় এখানে ওইরকম টাকা ইনকাম করা যায় না, যাবেও না। কেন? মানুষ তো ইনকাম করছে, ইনকাম করে, কিন্তু ওদের অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক টাইম প্রয়োজন, কিন্তু আমার কাছে তো এত টাইম নেই। আচ্ছা আচ্ছা, তার জন্য আপনি দেশে যেতে চেয়েছেন? তার জন্য আমি দেশে যাওয়ার জন্য আমি পুরোপুরি প্রস্তুতি নিয়েছি। এটা টিকিটও আমি নিজে করে দিলাম। টিকিট কিন্তু আপনি কেটে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে আবার আমার বাগিনা দুইটার সাথে এরা আমারা বললো যে ঠিক আছে, আপনি তো সবকিছু ওইখানে হারাই আসছেন, সবকিছু শেষ, এখন যদি রিপ্লাই যদি আপনি ওখানে যান তাহলে আবার আমি নিজেও চিন্তা ভাবনা করলাম যে দীর্ঘ আবার যদি যাই ওখানে আমার 25-30 হাজার দেরাম লাগবে ওখানে আমার বিষয়, কিন্তু আবার নতুন করে আবার ভিসা লাগাইতে হবে, গাড়ি কিনতে হবে, মানে এর মানে হচ্ছে যেগুলো মানে শেষ করে নিঃস্ব করে আসে সেগুলো আবার নতুন করে আবার জন্ম নিতে হবে, নতুন করে আবার এগুলা দিতে হবে আর কি। আচ্ছা, আরব দেশ তো আসলে ইউরোপের মতো না। ইউরোপের মতো না, এই চিন্তা ভাবনা করে আমি কিন্তু টিকিটটা আবার এটাকে ডিলিট করলেন। হ্যাঁ, এখন আপনার পরিকল্পনা কি আসলে যে স্থায়ীভাবে ফ্রান্সে বসবাসের জন্য মানে থাকার চিন্তা করছেন? এখন আবার নতুন করে চিন্তা ভাবনা করলাম আর কি, যেহেতু আমার ওইদিক সবকিছু হারিয়ে ফেলছি, এখন ওখানে তো আর আমি গিয়েও কিছু করতে পারবেন না, করতে পারবো না, করলেও কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন, সময়ের প্রয়োজন, এই বিধে আমি এটা ক্যান্সেল করলাম। এখন এই বিধে আবার ফ্রান্সে আবার থাকার আমার পরিকল্পনা আছে। আপনি কি মনে করেন যারা আসলে আরব কান্ট্রি থেকে আসতে চাচ্ছেন তাদের কি আসলে কিছু বলার আছে কিনা আপনার, যে আসলে তারা আসবেন কিনা আসবেন না? যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা মিডল ইস্টে একটু ভালো অবস্থানে আছেন, 60 থেকে 70 হাজার 50 হাজার টাকা যারা ইনকাম করতে পারেন, তারা এখানে আসে কোনো লাভ নেই। ওইখানেই ভালো মনে করেন? ওইখানে আমি ওইখানে ভালো। আচ্ছা, ওইখানে ভালো, কিন্তু অনেকে আমার মতন, কিন্তু আমারও অনেকে বলছিল যে এখানে আমি যেখানে আছি ওইখানে ভালো অবস্থায় আছি না আসার জন্য, কিন্তু আমি নিজেও কিন্তু এইটা জি মানে নিজেকে ধরে রাখতে পারে না, ইউরোপ যেতে হবে, আমার ইউরোপ যেতে হবে, ওই বিধে কিন্তু আমি আসার পরে এখন দেখতেছি। আপনি কি এই মুহূর্তে মনে করছেন যে আসলে ওই জায়গা থেকে এই ফ্রান্সে এসে আপনি লস করছেন? হ্যাঁ, লস, পুরোই প্রজেক্টে লস, পুরোই লস, আমার ফুল লস। কেন? আপনি তো এখানে টাগল যখন করে একটা অবস্থান তৈরি করবেন। অবস্থান কি, আপনার অবস্থান হইতে অনেক দীর্ঘ, অনেক টাইমের প্রয়োজন আছে। আচ্ছা, যারা কিছুই জানে না তাদের জন্য ঠিক আছে? তাদের জন্য ঠিক আছে। আচ্ছা, তাদের জন্য ঠিক আছে। যারা আসলে ভালো অবস্থানে আরব দেশে আছেন তাদের জন্য না আসাটাই বেটার? না আসাই বেটার। মানে এখানে থেকেই মানে আসলে দেশের মতো, ফ্রান্সের মতো কিছু করতে পারবে দেশে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভাষ্য হচ্ছে যারা ভালো অবস্থান আরব কান্ট্রিতে আছেন তারা না আসার জন্য আমি বলতেছি যে যারা ওইখানে একটা ভালো অবস্থান আছে, 50-60 হাজার, যারা আজকের এই ভিডিওটা দেখবেন তারা তো অনেকেই বলতে পারে যে উনি দেশে চলে গেছে তো ফ্রান্সের মতো জায়গায়, এখন আমাদেরকে না আসার জন্য উদ্বুদ্ধ করতেছেন, এমন অনেক ভাইরা বলবে। হ্যাঁ, অবশ্যই বলবে, কিন্তু আমি যে বলতেছি যে আমি যে ভুক্তভোগী, এই বিধায় আমি বলতেছি যে না আসার জন্য। আচ্ছা, যদি আমার মতো যদি ভুল করে তাহলে কিন্তু তারাও এখানে আসার পরে পস্তাবে। আমি এরকম লোক দেখছি রাস্তাঘাটে কাঁদতেছে, এক লোকের আপনার মিডল ইস্টে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে, কিন্তু এখানে এসে বসে খাইতেছে, রাস্তা কাঁদতেছে। এরকম লোক আছে, কিন্তু খাওয়ার মতো পয়সা নাই। এটা অনেক সময় হয় যে রুমের খরচ, পার্সোনাল যে খরচগুলা, ওগুলা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি থাকে না। মোটামুটি 50-এর মতো চলে যায়, বাংলার 50,000-এর মতো। খাওয়া থাকা 300 ইউরো আর নিজের পকেট খরচ প্রায় 100 ইউরো, টোটাল মিলে দেখা গেছে 400 ইউরোর মতো চলে যায়। এর বাংলার 50,000 প্রায় 50,000 টাকা যায়, কিন্তু 50,000 টাকার ভিতরে 50 ইউরো তো কামাইতে পারতেছে না। এটা অবস্থা। তো যদি কামাইতে না পারে সেই কিভাবে এত খরচটা বহন করবে? দেশ থেকে এনে তো এটা সম্ভব না। আবার অনেকে আছে কি করে, আপনার আমি ইউরোপ যাইতেছি মনে করেন বিভিন্ন লোকজন থেকে ধার নিছে, ব্যাংকের থেকে লোন নিয়ে আসতেছে, কিন্তু আমার ক্যাপাসিটি আছে, কিন্তু আমি কারো থেকে ধার নেওয়া লাগে নাই। হ্যাঁ, অনেকে লোন করে আসতেছে, জায়গা বিক্রি করে আসতেছে। এরপরে মনে করেন আমার নিজের আলহামদুলিল্লাহ কিছু আছে, থাকার কারণে আমি নিজের টাকাটা নিজে খরচ করতেছি, খাইতেছি। সবার তো এই এবিলিটিটা নাই, সবার তো এরকম নেই। প্রিয় দর্শক, আজকে আলী ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জানলাম, যে যারা আসলে ইউরোপের আসার জন্য স্বপ্ন ভাবছেন বা আসছেন,
যারা এই আরব কান্ট্রিতে খুব ভালো অবস্থানে রয়েছেন, তারা যাতে না আসেন সেই উদ্বুদ্ধ করার জন্য আজকের এই কথাগুলো উনি বলছেন। এবং উনি আসলে যেতে চেয়েছেন এটা তো নিজের মুখেই শুনলেন, এবং আমি এটার টিকিটটা ক্যান্সেল করেছিলাম। তবে যারা আসলে ইউরোপে প্রথম আসেন তাদের জন্য যে একটা ব্যাপার থাকে, অনেক সময় মাস 2-4 মাস বা 6 মাস চলে যায় কোনো আসলে কাজ অথবা কোনো কর্মে লাগার আগ পর্যন্ত নিজের এবিলিটি খরচ করতে হয়। একটা সময় ছিল আসলে ফ্রান্স সরকার মানে যারা আসেন প্রথমে দেমান্ডে আজিল করেন তাদেরকে একটা সাপোর্ট করতো। সেই সাপোর্টটা রেখে এসে এখন বর্তমান অবস্থায় খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের বাসা দিয়ে দেয়, বাসা যারা যান না এদেরকে আসলে কোনো ফ্যাসিলিটি থাকে না। তো তার জন্য আসলে মানে নিজে চলা এবং পরিবার চালানো একেবারেই এসে এমন অবস্থা হয়ে যায় যেন সারাটা সময় তোমার টেনশনের উপর থাকতে হয়। তো যারা আসলে আসার জন্য ভাবছেন, তো সেই জিনিসটা আসলে মাথায় রেখেই আসলে পাড়ি দিবেন ইউরোপে, এবং আসার পরে যেন পস্তাতে না হয়, এবং সেই ব্যাগটা যেন পেতে না হয়, আবার যেন আলিবের মতো ডিসিশন নিতে না হয় যে আমরা আসলে দেশে ফিরে যাব নাকি এখানে থাকবো। তো একটা জিনিস আছে কি, অনেকের আপনার টাকা পয়সা নিয়ে আসে না, না আসার কারণে এখানে অনেক সমস্যা পড়তে হয়। পকেট খরচ নাই, রুমের খরচ নাই, এরা মনে করে যে আমি ইউরোপ গেলে টাকা কামাবো, কিন্তু আসলে আসলে কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা আসলেই কঠিন। কঠিন। আপনার মিডল ইস্টে গেলে মনে করেন যে আমাদের বাসায় গেছো বিভিন্ন রুমে, একটা মেহমান আসছে, আপনার খাওয়া দাওয়া ফুর্তি 1 মাস থাকেন, 2 মাস থাকেন, 15 দিন, 10 দিন থাকেন, কোনো টাকা পয়সা নেই। আর এইখানে আসার পরে একজন আপনার ঘনিষ্ঠ লোক আপনার একটা চা খাওয়াবে না। হ্যাঁ, 10-15 দিন পর্যন্ত এটা ঠিক আছে, মানে এরপরে থেকে শুরু হয়ে গেল আপনার যুদ্ধ। কিন্তু যারা আসতে চান তো তারা ওই হিসাবে আসবেন, নিজস্ব টাকা পয়সা নিয়ে। যদি আসার যদি চিন্তা ভাবনা থাকে আসতেই হবে আমার, আসতে হবে, তাহলে ওই চিন্তা ভাবনা করে আপনারা আসবেন। তো প্রিয় দর্শক, আজকের আমাদের যে এপিসোড ছিল আপনাদেরকে আসলে জানান দেওয়া, সেই হিসাবে আপনারা যদি আমাদের ভিডিও দেখে আপনাদের মনে হয় যে আসলে ডিসিশন আসবেন বা আসার আগে আপনার কোনো কিছু শিকার বা বোঝার প্রয়োজন, আমাদের ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আজকের ছিল এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওতে হয়তো আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।